আজ ঊনকোটি জেলার সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয় কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্রে। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজকল্যাণ, সমাজশিক্ষা, যুব ও ক্রীড়া বিষয়ক এবং শ্রম দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কমিশনার ফর ডিসেবিলিটি অচিন্তম কিলিকদার, ত্রিপুরা রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী, জেলাশাসক ডক্টর তমাল মজুমদার, ঊনকোটি জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার, সমাজ শিক্ষা দপ্তরের জেলা পরিদর্শক বিদ্যাসাগর দেববর্মা প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা সমাজে প্রবীণ নাগরিকদের অভিজ্ঞতা ও অবদানের গুরুত্ব তুলে ধরে বলেন, প্রবীণ প্রজন্ম আমাদের সমাজের ভিত্তি, তাদের সম্মান ও যত্ন নেওয়া আমাদের কর্তব্য। অনুষ্ঠানে জেলা প্রশাসনের পদস্থ আধিকারিক, সমাজ কল্যাণ দপ্তরের কর্মী, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও বহু প্রবীণ নাগরিক উপস্থিত ছিলেন। এদিনের অনুষ্ঠানে প্রবীণদের সম্মাননা প্রদান এবং স্বাস্থ্য সচেতনতা আলোচনার পাশাপাশি এবারের দুর্গাপূজায় ঊনকোটি জেলার বিভিন্ন ক্লাব, যারা সমাজে প্রবীণদের আইনগত অধিকার প্রচার এবং বিভিন্ন সেবামূলক কাজ করেছেন, তাদের অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়। এই উদ্যোগের মাধ্যমে সমাজ কল্যাণ দপ্তর বার্তা দিয়েছে, প্রবীণ নাগরিকদের মর্যাদা রক্ষা ও তাদের পাশে থাকা সমাজের সকলের দায়িত্ব। আমরা সকলেই গর্বের সঙ্গে বলতে পারি যে এই সরকার আসার পর আমাদের প্রবীণ নাগরিক যারা, তাদের জন্য এই সরকারের যে প্রয়াস বা এই সরকারের যে উদ্দেশ্য, সেটা অনেকখানি আমাদের চোখে পড়া হলো। একটা সময় আমাদের যারা বয়স্ক যারা আছেন, যারা সামাজিক ভাতা পেতেন, যারা 700 টাকা ভাতা পেতেন, সেই ভাতাটা আমরা বাড়িয়ে 2000 টাকা করেছি। অর্থাৎ আমাদের যারা সিনিয়র সিটিজেন, এরকম আমাদের রাজ্যে প্রায় 1,66,564 জন এরকম অভিভাবক আছেন, যাদেরকে আমরা সামাজিক ভাতা দিয়ে থাকি। এই অ্যামাউন্টটা ছিল একসময় 700 টাকা, এটাকে বাড়িয়ে আমরা আজকের দিনে 2000 টাকা করে এই সংখ্যাটা 1,66,564 জন বয়স্ক যারা আছেন তারা পেয়ে থাকেন। এছাড়াও আমাদের সরকারি উদ্যোগে বয়স্কজনিত বিভিন্ন রোগ, ডায়াবেটিস, রক্তচাপ বা বিভিন্ন যেগুলো প্রেশারের জন্য আমাদের হসপিটালগুলিতে প্রতিনিয়ত ক্যাম্প করা হয়, বা সেখানে একটা আলাদা কাউন্টারের ব্যবস্থা করা হয়েছে যে প্রবীণ নাগরিক যারা, তারা যেন সেখানে পরিষেবাটা পেতে পারে। আমাদের দেশে বা আমাদের রাজ্যে 14567 এইরকম একটা জাতীয় হেল্পলাইন নাম্বার, আমাদের যারা বয়স্ক অভিভাবক যারা আছেন, এই নাম্বারটা আপনারা নোট করে রাখবেন। এই নাম্বারটা হলো 14567। এই নাম্বারটা আপনারা আপনাদের বিভিন্ন বিষয় সেখানে তাদেরকে জানাতে পারেন এবং কোনো সমস্যায় তাদের সঙ্গে যোগাযোগ করলে সেখানে তারা এই এসে যোগাযোগ করেন। আমরা আমাদের রাজ্যে যদি দেখি, আমাদের 8টা জেলাতেই এই ধরনের হেল্পলাইন নাম্বার চালু রয়েছে এবং প্রতিদিন সেটা মনিটরিং করা হয়। এবং আমাদের প্রবীণ যারা রয়েছেন তাদেরকে 2007 সালে, আমরা অনেকেই জানি না এখানে যারা আছেন, আসলে আমরা কি হয়, আমরা এখানে মায়েরা যারা বিশেষ করে আছেন, মহিলা যারা আছেন, আমরা আমাদের জীবনের সর্বস্ব দিয়ে আমাদের ছেলে মেয়েদের মানুষ করি। আমরা আগে বক্তা বলেছি যে আমরা দায়িত্ব থেকে ভুলে যাই। দুর্গা পূজাটা গেল, লক্ষ্মী পুজো গেল, কালী পূজা আসছে, আমরা এই মাটির মূর্তি বানাতে কত কম্পিটিশন করি। আমরা এই কৈলাসহরের বড় বড় প্যান্ডেল তৈরি করি, কারা তৈরি করি? আমরা ছেলেরা যারা আছে পুজো মণ্ডপে সামিল হয়ে যাবো। তো এই মাটির মূর্তি তৈরি করতে গিয়ে প্রতিযোগিতা করি, সেখানে আমরা এই মৃন্ময়ী মায়ের সাধনায় সকলেই ব্রতী হই, কম্পিটিশন করি। অথচ যে চিন্ময়ী মা, যার ত্যাগ, তপস্যা, ভালোবাসা দিয়ে আমরা সমাজে প্রতিষ্ঠিত হই, কথা বলতে শিখি, সমাজে চলা শিখি, কথা বলা শিখি, নিজেরা নিজেদেরকে প্রতিষ্ঠিত বলে গর্ব করি। আমরা যখন প্রতিষ্ঠিত হয়ে যাই তখন তাদের কথা ভুলে যাই, তাদের জন্য একটা বাড়িতে রুম তৈরি করতে পারি না। আজ সরকারি উদ্যোগে আমার আগে কথা বলেছেন যে আমরা যেটা ওল্ড এজ হোম সরকার বানিয়েছে নরসিংগড়ে, সেটা জার্মান টেকনোলজি বানিয়েছে, জার্মান টেকনোলজি বানিয়েছে, সেটা সরকারি দায়িত্ব। কিন্তু আমাদের এই যে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে, আমি একজন যুব কর্মী হিসাবে, আমার কি দায়িত্ব? আমি আমার পরিবার, আমার বাড়ির গার্জিয়ান, আমার দেখার কোনো কর্তব্য নেই? আমরা সেগুলো ভুলে যাই। এগুলো কিন্তু সামাজিক অবক্ষয়, সেখান থেকেও আমাদের ফিরিয়ে আনতে হবে সমাজকে। শুধুমাত্র বিল্ডিং স্থাপন, রাস্তা তৈরি করা, বড় বড় কলকারখানা, ফ্যাক্টরি তৈরি করা, সেটাই শেষ নয়। আমরা সকলেই জানি আমাদের ভারতের যিনি প্রাক্তন রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন, তিনি বলেছিলেন যে শিক্ষার সভ্যতার জন্য শুধু লেখাপড়াই যথার্থ নয়, সভ্যতার জন্য কলকারখানা তৈরি করলেই, ফ্যাক্টরি তৈরি করলেই সম্ভব হবে না। সভ্যতার জন্য সংস্কৃতি চাই, সভ্যতার জন্য মূল্যবোধ আধারিত শিক্ষা চাই। আজকে আমাদের ভাবতে হবে, আমাদের এই সময় আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের যারা বয়স্ক, আমাদের সিনিয়র সিটিজেন যারা, তাদের কথা যেন মাথায় থাকে।
আমি যে বিষয়টা বলছিলাম 2007 সাল যা দ্য মেইনটেনেন্স অ্যান্ড ওয়েলফেয়ার পেরেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন অ্যাক্ট 2007, এই যে অ্যাক্ট সুপ্রিম কোর্ট এটা ইমপ্লিমেন্ট করেছে। আমাদের এখানে যে এসডিএম আছেন ওনাকে প্রত্যেকটা সাব ডিভিশনের মহকুমা শাসককে অথরাইজ করা আছে যে তিনি ওনার কাছে যদি কেউ কমপ্লেইন করে, অর্থাৎ আমাদের মা বাবা যারা ডিপেন্ডেন্ট, অর্থাৎ শুধুমাত্র ছেলে মেয়ে নয়, পরিবারের শুধু সদস্য নয়, ওনার মৃত্যুর পরে ওনার ওয়ারিশান যারা যারা ওনার সম্পত্তির দাবিদার হবে, এইরকম কাউকে তিনি ক্লেম করতে পারেন ওনার ভরণ পোষণের জন্য। আমাদের সমাজ এটা হয়তো করে না, আমাদের মা বাবা যারা বয়স্ক তারা এই কাজটা করতে যান না, কিন্তু ওনারা চাইলে ক্লেম করতে পারেন মহকুমা শাসকের কাছে। সাদা কাগজে ওনারা দরখাস্ত করতে পারেন, আমার মেয়ে বা আমার ছেলে বা আমার ভাতিজা বা আমার ভাগ্নে, এরকম শুধু ছেলে মেয়ে হতে হবে। আমাদের একটা ভুল ধারণা, এটা আমি যেহেতু আজকে আমাদের বরিষ্ঠদের যারা আমাদের সিনিয়র সিটিজেন তাদের প্রোগ্রাম, এই জন্য আমি বলছি নিশ্চয়ই এই বিষয়টা আমাদের অনেকেই আমরা মনে করি যে আমার বাড়িতে শুধুমাত্র আমার ছেলে বা আমার মেয়ে আমার দেখার দায়িত্ব, এরকম নয়। অর্থাৎ আমার মৃত্যুর পরে আমার এই সম্পত্তির ভাগিদার যারা যারা হবে, অর্থাৎ যারা যারা ওয়ারিশান থাকতে পারে, আমার যদি ছেলে না থাকে তাহলে কে দাবিদার হবে? মেয়ে হবে। মেয়ে না থাকে কে হবে? ছেলে মেয়ে যদি না থাকে তাহলে ভাতিজা হবে, ভাতিজি হতে পারে, ভাতিজা ভাতিজি না থাকে কারা হবে? ভাগনা ভাগ্নে হতে পারে। অর্থাৎ আপনার এই সম্পত্তির যারা যারা দাবিদার হতে পারে, এই ধরনের কাউকে আপনি ক্লেম করতে পারেন আপনার ভরণ পোষণের জন্য, এবং উনি যাই করেন না কেন ওনার ওই রোজগার থেকে 10,000 টাকা ওই অভিভাবককে দেখার জন্য আমাদের যে সুপ্রিম কোর্ট রয়েছে, দিশা নির্দেশ রয়েছে আমাদের।